আচ্ছা, মাঝরাতে কি কাক ডাকে? প্রশ্নটা নিজের মনেই করল স্নেহাশিস। হয়তো ডাকে, এসব নিয়ে এই মাঝরাতে ভাবার কোনো কারণ নেই। কাকগুলোর খিদেও পেয়ে থাকতে পারে। এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে ঘুমের চেষ্টা শুরু করল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। দিন 10 হল শিলিগুড়ির 5তলা শিশিরকুঞ্জ এপার্টমেন্টের দোতলায় এসেছে স্নেহাশিস। এটা অবশ্য ব্যাংকের দারোয়ানের ঠিক করে দেওয়া। স্নেহাশিসের বাড়ি পূর্ব মেদিনীপুরে। একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজারের পোস্টে জয়েন করেই প্রথম পোস্টিং এই শিলিগুড়িতে। বাড়িতে মা অবশ্য ঘোরতর আপত্তি করলেও স্নেহাশিস মাকে বুঝিয়েছে, কয়েকটা মাসের তো ব্যাপার। কয়েক মাস পরে নতুন পোস্টিং নিয়ে এদিকে চলে আসবে। আসলে স্নেহাশিসের ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি একটা অমোঘ আকর্ষণ আছে। প্রথম পোস্টিং এ আকর্ষণের দোরগোড়ায় পৌঁছিয়ে সেটা মাটি করার ইচ্ছেটাকে একদমই প্রশ্রয় দেয়নি স্নেহাশিস। একটা টাটকা নতুন সকালে ঘুম ভাঙল স্নেহাশিসের। ডিসেম্বর মাসের মাঝামাঝি। বাতাসে কাঞ্চনজঙ্ঘার বরফের একটা ছোঁয়া আছে। আকাশের অবস্থা খুব একটা সুবিধার নয়। ঘড়িতে 9:30 বাজতে চলল। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের দিকে বেরিয়ে পড়তে হবে। আজকের ব্রেকফাস্টটা অফিসে করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আজ বেলা 10:30 থেকে মুষলধারে বৃষ্টি নেমেছে। ব্যাংকের দৈনিক কাজও খুব তাড়াতাড়ি মিটে গেছে। অফিসের দারোয়ানকে দিয়ে একটা টোটো ডেকে অ্যাপার্টমেন্টের দিকে এগোল স্নেহাশিস। আজ আর রান্না করার ঝঞ্ঝাট না করাই ভালো। অনলাইন থেকে চাইনিজ কিছু একটা অর্ডার করে দিলেই হবে। এই দিকে চাইনিজ প্রিপারেশনগুলো ভালোই করে, যেমন মোমো, নুডলস ইত্যাদি। বৃষ্টি হওয়াতে ঠান্ডার প্রকোপটা একটু বেড়েছে। রাতে একটু তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলল স্নেহাশিস। ঘরে নাইট ল্যাম্পটা জ্বালাতেই সবুজ রঙের একটা মিষ্টি আলোতে ঘরটা ভরে উঠল। বাইরে বৃষ্টির বেগটা অনেকটা বেড়েছে। কানে হেডফোনটা গুজে মোবাইলে একটা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে চোখটা বন্ধ করে বাড়ির কথা ভাবতে শুরু করল স্নেহাশিস। মা হয়তো এখন রুটি করছে। বাবা টিভির খবরে ডুবে আছে। বোন হয়তো নিজের পড়া নিয়ে ব্যস্ত আছে। ভাবতে ভাবতে চোখটা কখন লেগে এসেছে কে জানে। ঘুমটা ভাঙল সেই কাকের ডাকে। কানের হেডফোনগুলো খুলে গেছে। বাইরের বৃষ্টির বেগ একটুও কমেনি। কিন্তু এই বৃষ্টির মধ্যেও কাকের ডাক। আশ্চর্য হয়ে গেল স্নেহাশিস। বিছানার ওপর উঠে বাইরের দিকের জানালাটা খুলে দিল। কাকটা ওই দিক থেকেই ডাকছে। কাকটা সামনের ইলেকট্রিকের তারে বসে আছে। বৃষ্টির জলে বাস্তবেই কাক ভেজা। কি আশ্চর্য! কাকটা নিজের জায়গায় স্থির। অদ্ভুত। জানলাটা বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়ল স্নেহাশিস। কাকের ডাকটা কেমন অকওয়ার্ড লাগছে। বিছানাতে শুয়েও অস্বস্তিটা পিছু ছাড়ছে না। হেডফোনটা আবার কানে গুজে দিয়ে মোবাইলের ভলিউমটা বাড়িয়ে দিল। মাথাটা ঝমঝম করলেও কাকের ডাকটা চাপা পড়ে গেছে তীব্র গানের আওয়াজে। কিছুক্ষণ বাদে কানের ব্যথায় হেডফোনটা খুলে ফেলল স্নেহাশিস। এখনও কাকটা অবিশ্রান্তভাবে ডেকে যাচ্ছে। এইভাবে ঘুমানো সম্ভব না, একদমই না। সেই রাতের প্রায় পুরোটাই জেগে কাটালো স্নেহাশিস। ভোরের দিকে একটু ঘুম হলেও ফোনের এলার্মের কাছে সেটা চিরস্থায়ী হল না। এরপর থেকে রাত হলেই কাকের ডাক আর স্নেহাশিসের জেগে থাকা পরস্পরের পরিপূরক হতে শুরু করল। চোখে মুখে ক্লান্তির ছাপ, চোখের কোলে ডার্ক স্পট আর চিরতার মতো মেজাজ নিত্যদিনের সঙ্গী হয়ে গেল স্নেহাশিসের। এই তো সেদিন, জলের বোতলে জল না থাকার জন্য পিয়নের ওপর যাতা রকমের চিৎকার করল। আজও দুপুরে নিজের কেবিনে লোক ঢুকে যাওয়ার জন্য দারোয়ানকে বাজেভাবে ভৎসনা করল। ছোট ছোট বিষয় নিয়ে খুবই রেগে যেত। বিকেলে কাচুমাচু করে স্নেহাশিসের কেবিনের কাচের দরজায় টোকা দিল দারোয়ান সুশীল রাউত। বলল, আসবো স্যার। মুখটা তেতো করে স্নেহাশিস বলল, কাম ইন। স্যার, গুস্তাখি মাফ। কেয়া হুয়া হ্যায় আপকো? স্নেহাশিস বলল, কি আবার হবে? তুমি যাও তো এখান থেকে। কিছু কাজ বাকি আছে, সেরে নিই। সুশীল বলল, স্যার, আপ মুঝে বল সাকতে হ্যায়। বলেই কেবিনের একপাশে ঠায় দাঁড়িয়ে রইল সুশীল। স্নেহাশিসের মনে কিছু একটা হলো। এই বিদেশ বিভূষী একজন কেউ তো তার এই অসহনীয় অবস্থা দেখে কেউ সহমর্মিতা দেখাতে এসেছে। কথাগুলো ভেবে স্নেহাশিস সুশীলকে বসতে বলল। তারপর সুশীল বলল, কেয়া হুয়া স্যার? আপ বলিয়ে, মায়ে কুছ জুগাড় লাগাতা হু। তারপর ধীরে ধীরে পুরো কাক বৃত্তান্ত সুশীলের সামনে তুলে ধরল স্নেহাশিস। একটু হালকা লাগছে। কোথাও যেন দুপুরের অপরাধবোধটা থেকে একটু রেহাই পাওয়া গেল, মনের কথাগুলি বলে শান্তি পেল স্নেহাশিস। কথাগুলো শোনার পর সুশীল বলল, স্যার,
आप आज ही मेरे साथ चलिए। इधर एक गुम्फा में लामाजी है, वो आपका प्रॉब्लम जरूर सॉल्व कर देगा। इधर सब उनको मानता है বলেই কোনো এক অজানা মানুষের উদ্দেশ্যে শ্রদ্ধাবনত হল সুশীল রাউত। স্নেহাশিসও যেন একটা নতুন লাইফলাইন পেল, অচেনা জায়গায় পেল বিশ্বাসের এক চিলতে রোদ। কিছুক্ষণের মধ্যেই দুজনে একটা টোটো ধরে শিলিগুড়ি শহরের একটু বাইরে থাকা পুরানো এক বৌদ্ধ মঠে হাজির হল। সুশীলের পিছু পিছু মঠের মূল উপাসনা গৃহে প্রবেশ করল স্নেহাশিস। চারদিকে একটা স্বর্গীয় শান্তি বিরাজমান। কয়েকজন বৌদ্ধভিক্ষুর মন্ত্রোচ্চারণের সাথে ধূপের গন্ধ মিশে গিয়ে একটা চিরশান্তির পরিবেশ তৈরি হয়েছে চারদিকে। জমে থাকা ক্লান্তির কাছে নতি স্বীকার করে ঘরের এক পাশে বসে পড়ল স্নেহাশিস। পাশেই বসল সুশীল। চোখটা বুজে গেল ধীরে ধীরে। সুশীলের ধাক্কায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখল সামনে এক বৌদ্ধ সন্ন্যাসী বসে আছেন। মুণ্ডিত মস্তক, সৌম্য চেহারার অধিকারী। শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে গেল স্নেহাশিসের। বিশুদ্ধ বাংলায় সেই সন্ন্যাসী স্নেহাশিসকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? শরীরের উপর এত ধকল কিসের? স্নেহাশিস শিলিগুড়িতে আসার দিন থেকে যা যা ঘটেছে সব কিছুই গড় গড় করে বলল সন্ন্যাসীকে। সব শুনে উনি চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলেন। চারদিকে একটা নিশ্ছিদ্র নীরবতা বিরাজ করছে। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে সন্ন্যাসী বলতে শুরু করলেন, কাক এক অশুভ শক্তির প্রতীক। কাকটা নিশ্চিত কালো। সে যখন আপনার ঘরের দিকেই তাকিয়ে আছে তখন সম্ভবত সমস্যা ওই ঘরের মধ্যেই আছে। আপনি বরং একটা কাজ করুন। বলেই উঠে দাঁড়ালেন সন্ন্যাসী। শান্তভাবে এগোতে শুরু করলেন বাইরের দিকে। স্নেহাশিস আর সুশীলও তাকে অনুসরণ করল। প্রার্থনাগৃহের সামনের চাতালে এসে হাতের ইশারায় দাঁড়াতে বলে পাশের একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন সেই সৌম্যকান্তি সন্ন্যাসী। ফিরে এলেন হাতে একটা তিব্বতী ঘণ্টা নিয়ে। তারপর স্নেহাশিসকে বলল, এই ঘণ্টাটা আপনার বিছানার পাশের একটা কিছুর উপর রেখে দেবেন। সব ঠিক হয়ে যাবে। আরও কিছুক্ষণ কথা বলে সন্ন্যাসীর কাছে আশীর্বাদ নিয়ে স্নেহাশিস আর সুশীল ঘণ্টা নিয়ে শিলিগুড়ি শহরের দিকে ফিরে চলল। বুকের ভিতরটা অনেক হালকা লাগছে স্নেহাশিসের। রাতের শহর মোহময়ী লাগছে। উত্তর দিক থেকে আসা হিমেল বাতাস হাড়ের ভিতরে একটা শিরশিরানির অনুভূতি জাগিয়ে তুলছে। অ্যাপার্টমেন্টে ঢোকার আগে দুজনে একটা নামি হোটেলে ডিনার সেরে নিল। সুশীল ফিরে গেল নিজের বাসার উদ্দেশ্যে। ঘরে ঢুকে একটা চেয়ার খাটের পাশে নিয়ে এসে ঘণ্টাটা রেখে দিল স্নেহাশিস। মনের ভিতরে একটা প্রশস্তি অনুভূত হল। বিছানায় শুতেই আচ্ছন্ন হয়ে গেল গভীর ঘুমে। স্যার কাল কুছ হুয়া থা ক্যা? ব্যাংকে ঢোকার সময় স্নেহাশিসকে প্রশ্নটা করল সুশীল রাউত। নিস্তেজ, মরা মাছের মতো একটা শীতল চাউনি দিয়ে দারোয়ান সুশীল রাউতের দিকে তাকালো ব্যাংক ম্যানেজার স্নেহাশিস চ্যাটার্জি। কোনো উত্তর না দিয়ে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। সুশীল রাউত দেখতে পেল স্যারের চুলগুলো উস্কো খুস্কো, জামা প্যান্টও অবিন্যস্ত। হয়তো আজ অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমোনোর কারণে। কিন্তু যে মানুষটা কাল অত কথা বলল, আজ কেমন যেন ব্যবহার করল। উনি বড়া আদমি নাকি? এইসব ভাবতে ভাবতে দিনের ব্যস্ত শিডিউলের মধ্যে হারিয়ে গেল দারোয়ান সুশীল রাউত। দিন দিন স্নেহাশিসের স্বভাবের মধ্যে পরিবর্তন শুরু হল। সময়ের সাথে সাথে প্রাণোচ্ছল মানুষটা রুক্ষতার কাঠিন্য পেরিয়ে কেমন যেন নিশ্চল হয়ে যাচ্ছে। 2 সপ্তাহে সম্পূর্ণভাবে পাল্টে গেল স্নেহাশিস। নোংরা হতে শুরু করল বেশভূষা। একে প্রাইভেট ব্যাংক, তার ওপর কাজের চাপ। স্নেহাশিসের পরিবর্তন কারোর চোখে দেখার সময় নেই। কিন্তু সুশীলের মধ্যে সেই অবকাশ নেই। পাহাড়ি মানুষ, সারল্যে ভরা মনে প্রভাব পড়তে শুরু করল। একদিন আর সহ্য করতে না পেরে বিকেলে হাজির হল ম্যানেজারের কেবিনে। স্যার, আপ ঠিক নেহি হো? ফির সে কুছ হুয়া হ্যায়? ইতস্তত হয়ে কথাগুলো বলল সুশীল। চেয়ারে বসে সেই অদ্ভুত চাহনি দিয়ে সুশীলকে বিদ্ধ করতে লাগল স্নেহাশিস। স্যার, আজ লামাজিকে পাস যায়েঙ্গে? মরিয়া হয়ে প্রশ্নটা ছুড়ে দিল স্নেহাশিসের দিকে। এবারের স্নেহাশিসের দৃষ্টিটা আরও ক্ষুরধার। শীতল চাহনি এতটা ভয়ঙ্কর হয় সেটা জানা ছিল না সুশীলের। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের জায়গায় ফিরে গেল। ব্যাংক বন্ধ করে সুশীল বাড়ি ফিরল। মুখে ভেসে উঠল অদ্ভুত এক হাসি। বাড়ি ফিরে আলনা থেকে একটা চাদর নিয়ে মাথা পর্যন্ত জড়িয়ে বেরিয়ে পড়ল। পরদিন সকালে শিলিগুড়ি হুলস্থুল। শিশির কুঞ্জ। অ্যাপার্টমেন্টের প্রমোটার প্রতাপ চৌধুরী অদ্ভুতভাবে মারা গেছে। হয়তো খুন। রক্তশূন্য।
চোখজোড়া বিস্ফারিত। পুলিশ নিজেদের কাজ শুরু করে দিয়েছে। শহরের হাওয়ায় একটা চাপা উত্তেজনা ছড়িয়ে গেছে। এমন বিস্ময়কর ঘটনা স্থানীয় মানুষও আগে দেখেনি। প্রমোটারের বাড়ির চারপাশে ঘিরে থাকা মানুষের মধ্যে একটা চাপা ফিসফিসানি ভেসে বেড়াচ্ছে। কেউ বলছে, যেমন মানুষ ছিল, বেশ হয়েছে। কেউ বা বলছে, এ পুরীর সাজা এ পুরীতেই পেল। আবার কেউ বা বলছে যেমন কর্ম তেমন ফল। পাড়ার ক্লাবের ছেলেদের কাছে এ যেন বিপুল ক্ষতি। সব পুজোতেই দরাজ হাত ছিল প্রতাপ বাবুর। পুলিশ বেলা 12টা নাগাদ বডি নিয়ে মর্গে চলে গেল। পরে রইল অত্যুৎসাহী কিছু লোক, পুলিশ কুকুর আর কয়েকজন পুলিশকর্মী। মর্গের গাড়ির পিছু পিছু আরও একটা লোক মুখে পৈশাচিক আনন্দ মেখে ফেরার পথ ধরল। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল সুশীল রাউত। ঘরে ঢুকতেই একটা চেনা স্পর্শ, একটা চেনা গন্ধ পেল। ছোটবেলা থেকেই এই গন্ধটা খুবই পরিচিত। গোটা ঘরটা নোংরায় রেখে আছে। খাবারের টুকরো, চিকেনের হাড়ে ঘরটা একটা জলজ্যান্ত নরক। ঘরের মধ্যে একটা শক্তির অস্তিত্ব পদে পদে টের পাওয়া যাচ্ছে, সেটা শুভ নাকি অশুভ সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। তারপর বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ল সুশীল। দুটো কষ্ট বুক ফেটে বেরিয়ে আসতে চেষ্টা করছে। বিছানার পাশে রাখা ঘণ্টাটা তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করল। ঘটনার শুরু মাস 7 আগে। পৈতৃক বাড়িটা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছিল সুশীল রাউতের বাবা আর প্রমোটার প্রতাপ চৌধুরীর মধ্যে। হঠাৎ একদিন সকালে ঠিক এমনভাবেই হুলস্থুল পড়ে শিলিগুড়িতে। সুশীলের বাবার নিথর দেহ পাওয়া যায় বাড়ির উঠোন থেকে, গোটা গায়ে ইলেকট্রিকের তার জড়ানো অবস্থায়। সুশীলের দেহেও তার জড়ানো ছিল, কিন্তু ভোরে লোডশেডিং হওয়ায় হয়তো প্রাণে বেঁচে যায় সুশীল। গায়ে ছিল প্রচুর আঘাতের দাগ। সেদিন গোটা শিলিগুড়ির চোখ বেয়ে জল গড়িয়েছিল। সবাই সব জানত, কিন্তু পরিণতির ভয়ে চুপ করে গিয়েছিল। সুশীলের বাবা ছিলেন শিলিগুড়ির এক প্রাচীন বৌদ্ধ গুম্ফার সদস্য। শিলিগুড়ি বিপদে পড়লেই মুখে স্মিত হাসি নিয়ে সমাধান করে দিতেন তিনি। কিন্তু তার এই পরিণতিতে সেই সাহসটা আর কেউ দেখাতে পারেনি। সুশীলের পাশে সেদিন সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ওই গুম্ফারই লামা। তৈরি হয়েছিল প্রতিশোধ নেওয়ার স্বপ্ন। তখনই আদ্যন্ত নতুন শহরে আসে স্নেহাশিস। রচনা করার হয় নাটকের শেষ অঙ্ক। প্রাচীন তিব্বতী মন্ত্রে আহ্বান করা হয় অন্য জগতের বাসিন্দা সুশীলের বাবার খুব প্রিয় ঘণ্টাটা সুশীল তুলে দেয় বৌদ্ধ লামার হাতে। ঘণ্টাটাকে করা হয় মিডিয়াম। ওই ঘণ্টার মাধ্যমেই স্নেহাশিসের শরীরে বসতে শুরু করে সেই শক্তির, নাকি সুশীলের বাবা। ঘরে বাসা বাঁধে এক অশুভ শক্তির আরেক অশুভের বিনাশের হেতু। গতকাল রাতে এক প্রাচীন তন্ত্র সাধনার সাক্ষী ছিল সুশীল। এই ঘণ্টাই হয়ে উঠেছিল অসুর বিনাশের মাধ্যম। এই শুভ ঘণ্টাধ্বনি গতকাল রাতে কাল ঘণ্টায় পরিবর্তিত হয়েছিল প্রতাপের কাছে। স্নেহাশিস হয়ে উঠেছিল খেলার পুতুল, অসুর দমনকারী রূপে। স্নেহাশিসকে মাধ্যম করেই চোখের সামনে দেখা ছেলের ওপর অত্যাচারের বদলা নিয়েছিল সুশীলের বাবা, না সুশীল ও বৌদ্ধ লামা নিয়েছিল সুশীলের বাবাকে অত্যাচার করে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার প্রতিশোধ। সেদিন স্নেহাশিসের চোখের চাউনি খুব চেনা লেগেছিল সুশীলের। এ তো তার জন্ম জন্মান্তরের চেনা চাহনি। নিজেকে সামলে নিতে কিছুক্ষণ সময় লাগল সুশীলের। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে উঠে দাঁড়াল। নিজের হাতে যত্ন করে গোটা ঘরটা পরিষ্কার করল। ঘড়িতে দুপুর 2টো বাজে। এরপর সুশীল ঘণ্টাটা বুকে জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে নেমে বাইরের রাস্তায় দাঁড়াল। হাত নেড়ে একটা গাড়ি দাঁড় করিয়ে, তাতে চেপে রওনা দিল তিস্তার উদ্দেশ্যে। প্রায় 1 ঘণ্টা বাদে সুশীলকে তিস্তার ধারে নামিয়ে গাড়িটা এগিয়ে চলল তার নিজের গন্তব্যে। সুশীল ধীর পদক্ষেপে নেমে গেল তিস্তার মধ্যে। শীতল স্রোতস্বিনী ধারার মধ্যে দাঁড়িয়ে ঘণ্টা ধরা হাত দুটো আকাশের দিকে প্রসারিত করে কিছু লামার শেখানো মন্ত্রোচ্চারণ শুরু করল পিতৃহীন সুশীল। শেষে ঘণ্টাটা নিষ্ঠা সহকারে বিসর্জন করল তিস্তার বুকে। বাবার স্নেহের পরশের শেষ ছোঁয়াচটা এক ঝটকায় তলিয়ে গেল প্রবাহমান তিস্তার গর্ভে। সুশীলের চোখের উষ্ণ স্রোত তিস্তার ওপর পড়ে শীতল হয়ে যাচ্ছে। বৌদ্ধ লামার দেওয়া মন্ত্রপুত তাবিজটা স্নেহাশিসের ঘরের ভেন্টিলেটরের মধ্যে লুকিয়ে এসেছে। আজই শাপমুক্তি ঘটবে নিষ্পাপ স্নেহাশিসের। হয়ে উঠবে সেই পুরানো প্রাণোচ্ছল স্নেহাশিস। সুশীল আজ সকালেই ফোন করে আসতে বলেছে স্নেহাশিসের বাবা মা বোনকে। আস্তে আস্তে ওপরে উঠে এলো সুশীল। একটা লাইনের গাড়িতে চেপে ফিরে যাবে নিজের পুরনো জীবনে।
যে জীবনে আছে প্রাণপ্রিয় বাবাকে নিজের চোখের সামনে হারিয়ে ফেলার যন্ত্রণা, প্রাণের মানুষটার ফেলে যাওয়া ফাঁকা জায়গাটাকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে নতুন করে ঝাঁপিয়ে পড়া। কিছুদিন বাদেই হয়তো স্নেহাশিস বদলি হয়ে চলে যাবে এখান থেকে, রেখে যাবে কিছু বোবা স্মৃতি। সুশীল কি পারবে তার পরিবারে সদ্য যুক্ত হওয়া নতুন মানুষটাকে অজানার হাতে একা ছেড়ে দিতে? নাকি দারোয়ানের মতো সারা জীবন আগলিয়ে রাখতে মিশে যাবে স্নেহাশিসের জীবনের মধ্যে? সমাপ্ত।